নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আর দিলীপ ঘোষ নাকি নতুন দল করছেন, তো এরকম একটা বাজারে গল্প কয়েকদিন ধরেই ছড়িয়েছে। তো সেই বিষয়টাতে দিলীপ ঘোষ কি বলেছেন, বিজেপির অন্যান্য নেতারা কি কি রিয়াকশন দিয়েছে, সেই নিয়ে আজকে আমি প্রতিবেদনে বলবো। এর সঙ্গে আপনাদের বলবো যে গতকাল কালীগঞ্জে যে ভোটের ফল বেরিয়েছে উপনির্বাচনে, সেই ফলাফল নিয়ে দিলীপ ঘোষের অনুগামীদের বক্তব্য এবং তাদের কেন চওড়া হাসি, তারা কেন হাসছেন, এবং ভোটের পরে যে ব্যাখ্যাগুলো বিজেপি নেতারা দিচ্ছেন এবং সেইটা কত অসার, সেই বিষয়ে আপনাদের আলোকপাত করব। তো চলুন আসি যে গত কয়েকদিন ধরেই বাজারে হচ্ছে একটা গল্প ছড়িয়েছে যে দিলীপ ঘোষ নাকি নতুন দল গড়ছেন তার কিছু অনুগামী নিয়ে, মানে বিজেপিতে যারা কোণঠাসা, যারা এখন সেসব নেতারা কলকে পাচ্ছেন না, তাদেরকে নিয়ে দিলীপ ঘোষ নতুন রাজনৈতিক দল গঠন করবেন। এবং দিলীপ ঘোষের অবস্থা আপনারা জানেন যে দিলীপ ঘোষকে পার্টি এক ঘরে করে দিয়েছে, পার্টির মিটিং এখন তাকে ডাকা হচ্ছে না, তাকে কোনো কর্মসূচি দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় নেতৃত্ব বলেই দিয়েছে যে বাংলাতে বঙ্গ বিজেপিতে দিলীপ যুগে অবসান। তো সেই মতোই চলছিল। এরকম বাজারে গল্পটা আসলো, বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল তারা করলেন যে এ মাসেই নাকি কোনো একটা জায়গায় গোপন বৈঠক হয়েছে, দিলীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠ অনেক নেতা, আরো অন্যান্য দলেরও কেউ কেউ আছেন, তারা সব সম্মিলিতভাবে বৈঠক করেছেন এবং তারা একটা নতুন দল গঠন করবেন। এই নিয়ে আবার বিজেপির যারা রাজ্য স্তরের নেতা তারা আবার মিডিয়ার সামনে রিয়াকশনও দিয়ে দিলেন। কেউ বলে দিলেন যে এখন রাজনৈতিক দল গঠন করে তো লাভ নেই, কারণ ইলেকশন কমিশনের স্বীকৃতি পাওয়া তারপরে ভোটের ওরা, সেটা সম্ভব না, একটা সময় সাপেক্ষ ব্যাপার। এসব রিয়াকশন হলো। কিছু মিডিয়া খবর করে দিল, মেইন স্ট্রিম মিডিয়া। দেখলাম যে কোন একটি মিডিয়াতে বিজেপি নিয়ে তারা সবাই অস্বীকার করলেন যে এরকম কোনো খবর তারা জানেন না বা তারা এসব শোনেননি। তো তাতেও দেখলাম যে খবর হলো, কারণ খবরটা করতে হবে, কারণ দিলীপ ঘোষ নতুন দল করছে, এটা বাজারে ছড়াতে হবে, যাতে দিলীপ ঘোষকে বিজেপিতে আরো কোণঠাসা করে দেওয়া যায়। তো আমি একজন দিলীপ ঘোষের অনুগামী নেতা, তাদের সঙ্গে কথা বলছিলাম, আজও বলেছিলাম। তো তাদের বক্তব্য, এবং আপনারা জানেন যে আজ মঙ্গলবার সকালে দিলীপ ঘোষ সেই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। তো আমি সেই প্রতিক্রিয়াটা আপনাদের একটু শুনিয়ে দিই, দিলীপ ঘোষ কি বলেছেন এই নতুন দল গঠনের বিষয়ে। আমি দল দাঁড় করিয়েছি, দল গঠন করিনি বা করার দরকার নেই। 70 বছর ধরে লড়াই করে আমরা একটা দল দাঁড় করিয়েছি, সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে, আলাদা দল করার দরকার নেই। আর আমরা ওই ধরনের রাজনীতি করি না। তো দিলীপ ঘোষের বক্তব্য শুনলেন। তো আমি দিলীপ ঘোষের বেশ কিছু অনুগামীর সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে ব্যাপারটা হচ্ছে যে দিলীপ ঘোষ কোণঠাসা হয়ে করে দেওয়া হয়েছে পার্টিতে, অনেকেই জানেন, কিন্তু অনেক বিজেপির রাজ্য স্তরের বড় নেতার কিছু ভয় আছে। সেই ভয়টা হলো যে দিলীপ ঘোষ যখন সময়ময় ছিলেন, তিনি 2টো টার্মের প্রেসিডেন্ট ছিলেন, দিলীপ ঘোষের কাছে বেশ কিছু মারণাস্ত্র আছে, যেগুলো দিলীপ ঘোষ যদি কোনোদিন প্রকাশ্যে আনেন তাহলে অনেক নেতার অসুবিধা হয়ে যেতে পারে। এইটা হয়তো তারা ভয় পাচ্ছেন এবং সে কারণে হয়তো দিলীপ ঘোষকে যতটা পারা যায় কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এটাই হচ্ছে দিলীপের যারা ঘনিষ্ঠ নেতা তাদের বক্তব্য। কারণ দিলীপ ঘোষ, তাদের বক্তব্য এখন যে দিলীপ ঘোষ বিজেপি ছাড়বেন না, এবং বিজেপি যতদিন তিনি ছাড়বেন না, তিনি বিজেপি পার্টির ক্ষতিও করবেন না। এখন যারা নেতারা রয়েছেন তাদের কারো সম্পর্কে বেশ কিছু তথ্য দিলীপ ঘোষের কাছে আছে, এবং দিলীপ ঘোষ সেসবগুলো যদি প্রকাশ্যে আনেন বা যদি মিডিয়াকে সেগুলোকে খাইয়ে দেন, তাহলে অনেকের পক্ষে সেটা অসুবিধাজনক হতে পারে। সেই কারণে হয়তো দিলীপ ঘোষকে পার্টি একঘরে করে দিল, তারা ভয়ে রয়েছেন এবং তারা চাইছেন যে যত রকম ভাবে এটা করা যায়, দিলীপ ঘোষকে একেবারে বিজেপির কর্মীদের সামনে বা পাবলিকের সামনে দিলীপ ঘোষকে কোণঠাসা করা যায়। এবং তাদের এও বক্তব্য যে তারা খোঁজ নিয়েছেন, আমাকে জানালেন যারা খোঁজ নিয়েছেন, যে একজন নেতা, বিজেপি নেতা বর্তমানে রাজ্যের তৃণমূল থেকে আসাই নেতা, তিনি যাত্রা দলের অধিকারীর মতো, এখন তার কোনো কাউন্সিলর, এমএলএ বা সাংসদ কোনো পদ নেই। মাঝে মধ্যে টিভি শোয়ে যান টান গিয়ে সেখানে হাউহাউ করেন। তো তিনি নাকি খাওয়াচ্ছেন এইসব খবরগুলো যে দিলীপ ঘোষ নতুন দল করছেন, এবং তার মধ্যে কিছু ইন্টারেস্ট আছে, কারণ তিনি কোন একজন বড় নেতার ঘনিষ্ঠ, এবং দিলীপ ঘোষকে কোণঠাসা করতে পারলে সেই বড় নেতার কাছে তিনি পয়েন্ট বাড়াতে পারবেন, এবং আগামী দিনের জন্য বিধানসভায় টিকিটের বন্দোবস্ত, একটু যদি ভালো সিটে টিকিট পাওয়া যায়, এই সব কারণে নাকি তিনি এগুলো করছেন। তো এটা হচ্ছে তাদের বক্তব্য। তা যাই হোক, দিলীপ ঘোষ মঙ্গলবার দিন ক্লিয়ার করে দিয়েছেন। আমি জানি না এরপরও দিলীপ ঘোষকে কোণঠাসা করার জন্য আরো কিছু অস্ত্র প্রয়োগ করা হবে কিনা, বা কোনো বড় নেতারা
তাদের কারো অনুগামীকে দিয়ে আবার নতুন নতুন ফন্দি ফিকির করা হবে কিনা। যাই হোক, এটা চললো। তো আমি যে গতকাল কালিয়াগঞ্জের ভোটের ফলের বিষয়ে হচ্ছে দিলীপ ঘোষের অনুগামী নেতা তাদের দু একজনের সঙ্গে আজ বিকেলেও কথা বলেছি, যে ব্যাপারটা কি রকম। ভোট যে শেষ হওয়ার পরে, রেজাল্ট বেরোনোর পরেই হচ্ছে অমিত মালভিয়া, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সব 72, 73, 74% হিন্দু ভোটের গল্প বলছে। তো তারা তখন তারা বললেন যে আসলে হচ্ছে যে ভোটে হেরে গেলে বা গোহারা হার হলে সবসময় কেউ না কেউ, সবাই একটা ভিলেনকে খোঁজে। মানে কোনো সাধারণ ভিলেন বললে, ভিলেন হলো যে নির্বাচনী সন্ত্রাস। এমন সন্ত্রাস হয়েছে যে ভোটটা হয়নি, ভোট করা যায়নি, আমাদের ভোটাররা ভোট দিতে পারেনি, সন্ত্রাস করে জিতে গিয়েছে। এইটা হচ্ছে প্রথম ভিলেন এবং সহজ ভিলেন। এই ভিলেনকে সবসময় খাড়া করে দেওয়া যায়। তো এরকম কিছু ভিলেনকে খুঁজে নিতে হয় যে এটা এবার কোনটা দেবো। তো এবারের নির্বাচন যেটা হয়েছে, নির্বাচন কমিশন খুব টাইট নির্বাচন করেছে। কোন রকম সেন্ট্রাল ফোর্স দিয়ে নির্বাচন হয়েছে, কোন রকম কারো ওয়েবকাস্টিং হয়েছে 309টা বুথে। কোন রকম কোনো নির্বাচনে বিজেপি প্রার্থী থেকে শুরু করে বিজেপি দলের কোনো অভিযোগ ছিল না। এমন হয়নি যে দুপুরবেলা ইলেকশন কমিশনের সিএর দপ্তরে গিয়ে বিজেপি বলছে যে এইভাবে ভোট সম্ভব না, এখানে এইভাবে যে ভোট হতে পারে না, চূড়ান্ত প্রহসন হয়েছে। এসব কোনো অভিযোগ কিছু ছিল না। দু একটা জায়গায় এজেন্ট বার করে দেওয়ার অভিযোগ এসেছিল, নির্বাচন কমিশন আবার তাদের বসিয়ে দিয়েছে। আসলে অনেক জায়গায় এজেন্টই দিতে পারেনি, তো সেসব ছেড়ে দিন। সংখ্যালঘু এলাকায় বিজেপি সংগঠন দুর্বল, এজেন্ট দিতে পারেনি। কিন্তু ভোটের পরে যে 74%-এর গল্প, সেই নিয়ে তারা বিস্তর হাসাহাসি করছে। বলছে এবার হচ্ছে এই গোহারা হারার পরে এটাকে আড়াল করার জন্য, নিজেদের ব্যর্থতা বা অপদার্থ আড়াল করার জন্য এবার এইটাকে ধরা হয়েছে। তার পরিষ্কার বক্তব্য, বা তাদের সেসব নেতাদের পরিষ্কার বক্তব্য যে ইলেকশন কমিশন কোনোদিন হচ্ছে পুরুষ ভোটার মহিলা ভোটারের সংখ্যা বলতে পারে, ইলেকশন কমিশন কোনোদিন বলতে পারে না যে এত সংখ্যালঘু ভোট পড়েছে, এত হিন্দু ভোট পড়েছে। এবার যেটা ধরা হয় যে জনসংখ্যা বা কোন একটা যে এলাকাতে সেখানকার জনসংখ্যা কতটা কি, সেটা অনেক সময় রাজনৈতিক দল যেটা তারা স্ক্রুটিনি করে ভোটার লিস্ট, তাদের কাছে একটা মোটামুটি হিসাব থাকে যে এই এলাকাতে 60% সংখ্যালঘু, 40% যে হিন্দু, এইখানে 60% হিন্দু, 40% সংখ্যালঘু। এটা লোকালি হয়। আর 2010 সালের পরে জনগণনা হয়নি, সুতরাং তারপরে অনেক সিচুয়েশন চেঞ্জ হয়েছে। কার জনসংখ্যা বেড়েছে, কার জনসংখ্যা কমেছে, ওইভাবে ভিত্তি করে বলা যায় না। ইলেকশন কমিশন যেটা করে যে টোটাল ভোট এত, পোল ভোট এত, পোল ভোটের মধ্যে এই পার্টি এত ভোট পেয়েছে, এত পার্সেন্টেজ ভোট পেয়েছে। তো সেই নেতাদের বক্তব্য যে ওখানে হিন্দু মুসলিম করে ইলেকশন কমিশন আলাদা করে দেয় না, বলতে পারে যে পুরুষ ভোটার এত ভোট দিয়েছে, মহিলা ভোটার এত ভোট দিয়েছে। তো বিজেপি নেতারা রাতারাতি হচ্ছে নিজেদের মতো করে কত পার্সেন্ট সংখ্যালঘু ভোট ওই কেন্দ্রে, কত পার্সেন্ট হিন্দু ভোট তারা তৈরি করে ফেললেন। 2010 সালে লাস্ট সেন্সাস হয়েছে, এখন তাদের কাছে হিসেব। কারণ দেখা যাচ্ছে সেই নেতাদেরই বক্তব্য যে এক একটা দল এক এক রকম সংখ্যালঘুদের হিসেব দিচ্ছে। বিজেপি নেতারা সংখ্যালঘুদের হিসেব দিচ্ছেন, এবং সংখ্যালঘুদের হিসেব দিতে দিতে দেখবেন যে 64-65% পর্যন্ত সংখ্যালঘু আছে বলে হিসেব দেওয়া হচ্ছে। তো যাই হোক, তারা এইসব হিসেব দিয়ে তার মধ্যে থেকে একটা করেছে। এবং তাদের বক্তব্য যে অমিত মালভিয়াকে নিশ্চিতভাবেই জানেন যে তিনি কি ধরনের হচ্ছে তথ্য, আইটি সেলকে দিয়ে তিনি কি ধরনের তথ্য বাজারে ছাড়েন। এবং সেই অমিত মালভিয়া, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের সমালোচনা করে সে নেতারা বললেন যে রাতারাতি হচ্ছে 74%, 72%-এর হিসেব হয়ে গেল। আসলে হচ্ছে যে এবার ওইটা যে আমি তো হেরেছি, হারার জন্য আমরা কিন্তু হিন্দুদের একটা বিরাট ভোট পেয়েছি। তার পরিষ্কার বক্তব্য যে ভাই 21 সালে তুমি 64,000-এর বেশি ভোট পেয়েছো, এবং প্রায় হচ্ছে 31.5% ভোট পেয়েছো। 24 সালে লোকসভাতে তুমি 63,000-এর বেশি ভোট পেয়েছো, 31.5% ভোট পেয়েছো। তো এবারের ভোটটা কেন 28% নেমে গেল, এবং ভোটটা কেন 52,000-এ নেমে গেল, এই ব্যাখ্যাটা তো নেতারা দিচ্ছেন না। পরিষ্কার কথা, পরিষ্কারভাবেই তিনি বললেন যে আমি স্ট্যাটিস্টিক্স বুঝি, তুমি তোমার 3.5%, প্রায় 3.23 লাস্ট লোকসভা থেকে তোমার ভোটটা কমে গেল, তুমি সেটা কেন বলছো না? তুমি রাতারাতি নিজের মতো করে এত শতাংশ হিন্দু, এত শতাংশ মুসলিম বেছে ফেললে, এবং তার মধ্যে কে কত ভোট দিয়েছে সেটা বেছে ফেললে। বলতে গিয়ে সেই নেতা একটা কথা বললেন যে শুনে নিন, আমি তো তিনি আজকে বিকালেই বলছিলেন যে আমি তো পুরো ফর্ম 20 দেখিনি বা কাউন্টিং লিস্ট দেখিনি, কোন বুথে কত ভোট পড়েছে। তবে তাদের কাছে কিছু না কিছু খবর আসে। বললো শুধু একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, যে কালীগঞ্জ পঞ্চায়েত, যে পঞ্চায়েতটাতে 65% হিন্দু বসবাস করে,
সেই পঞ্চায়েতটাতে 16,500-এর উপর হচ্ছে ভোট পোল্ড ভোট। সেখানে কেন বিজেপি 2,000-এর উপর ভোটে হারলো, এটা একটু অমিত মালবিয়া, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করতে পারেন। আরো দু একটি উদাহরণ দিয়েছেন। তিনি বললেন যে যেহেতু তার কাছে ক্লিয়ার হিসেবটা নেই, তাই তিনি বলছেন না। যেটা আছে, যেটা তিনি পার্টি সূত্রে পেয়েছেন, যেগুলো এসছে, তার মধ্যেই তিনি বললেন যে যদি তাদের চ্যালেঞ্জ করা হয়, বলা হয় বলুন যে কালীগঞ্জ পঞ্চায়েত এলাকাতে বিজেপি হারেনি, সেখানে কিন্তু 65% হিন্দু ভোট। বললো যাই হোক, ভিলেন একটা খাড়া করতে হবে, সেই ভিলেন হচ্ছে খাড়া করে দিয়েছে। সেই ভিলেনটা কি? ভিলেন ধরতে হবে, আসলে খাড়া মানে ধরতে হবে। সেই ভিলেনটা হচ্ছে, আমি 50,000 ভোটে গোয়ারা হেরেছি, লোকসভা বা গত বিধানসভা ভোটের থেকে আমার 3.5% ভোট কমে গেছে, তথাপি আমি হিন্দুদের এত ভোট পেয়েছি, এই বলে এখন বাজার গরম করো। আসলে হারটাকে হার মেনে নিতে পারছেন না, বা বলার ক্ষমতা নেই যে আমাদের ব্যর্থতা, আমাদের অপদার্থতা, আমাদের চূড়ান্ত অপদার্থতার জন্যই আজকে আমরা ভোট কম পেয়েছি। লোকসভার থেকে হচ্ছে প্রায় 11,000 ভোট কম পেয়েছি, সেটা বলতে পারছেন না, বা 3.5% ভোট কম পেয়েছি। আসলে এখন এই হিন্দু স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন, পরিষ্কার তাদের বলে দিচ্ছি যে আপনারা একটু কালীগঞ্জ পঞ্চায়েতটার হিসেবটা নিন। বাকি আরো 3টি পঞ্চায়েতে হয়েছে, হিন্দু অধ্যুষিত পঞ্চায়েতে বিজেপি ফল খারাপ করেছে, এবং বুথ ধরে ধরে হিসেব করে দেখুন কোথায় কত সংখ্যালঘু ভোট এবং হিন্দু ভোট আছে, পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে তাদের বক্তব্য এটা। সুতরাং তারা আড়ালে চওড়া হাসি হাসবেন, কারণ সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা লেবড়েছেন, তাদের তো হাসি আসবেই, জানি না। এবং তারা এও বলছেন যে এইভাবে যদি চলতে থাকে 26-এর ভোটে কি হবে নিশ্চিতভাবেই আপনারা বুঝতে পারছেন। যাই হোক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।